আজ সার্থক এবং রিনির অ্যানিভার্সারি, তাই সার্থক অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নেয়। কারণ সার্থক ঠিক করে আজকে সে রিনিকে একটা ক্যান্ডেল লাইট ডিনারের সারপ্রাইজ দেবে। তাই সার্থক নিজে হাতে রান্না করে টেবিল সাজায় এবং মোমবাতি জ্বালায়। তবে রিনি আজকে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। সার্থক ভাবে রিমি হয়তো তার জন্য কোনো অ্যানিভার্সারির গিফট কিনতে গেছে। তাই সার্থক বারবার রিনিকে ফোন করে, কিন্তু রিনি কিছুতেই ফোন ধরে না। কি ব্যাপার, রিনি তো অনেকক্ষণ বেরিয়েছে, এখনো পর্যন্ত এসে পৌঁছালো না। এদিকে আমার রান্না করা খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাবে। এতবার ফোন করছি, মানুষ একবার ফোনটাও তো চেক করে। তোর ভালো লাগে না। এভাবেই দেখতে দেখতে অনেকক্ষণ কেটে যায়, কিন্তু রিনি কিছুতেই ফোন ধরে না। তখনও পর্যন্ত সার্থক বসে বসে রিনির জন্য অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টা বাদে রিনি একটা বড় গিফটের প্যাকেট, গোলাপ ফুল ইত্যাদি নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু ততক্ষণে রাত 12টা পেরিয়ে যায়। কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার ফোন করেছি, ওদিকে তুমি আমার ফোনই ধরছিলে না। ভেবেছিলাম আমাদের প্রথম অ্যানিভার্সারিতে ক্যান্ডেল লাইট ডিনার করবো। দেখো মোমবাতিগুলো শেষ পর্যন্ত পুরো শেষ হয়ে গেছে, কিন্তু তুমি 12টার আগে এসে পৌঁছাতেই পারলে না। ধুর। উফ, আর বলো না। এই অনিকেত আমাকে এত জোর করলো, আমি আর না করতে পারলাম না। ডিনার করে সিনেমা দেখতে নিয়ে গেল। 4 ঘন্টার মুভি ছিল। তুমি তো জানো সিনেমা হলে ফোন অ্যালাউ করে না, তাই আমি তোমাকে কল ব্যাকও করতে পারিনি। অবশ্য অনিকেত আমাকে অ্যানিভার্সারিতে খুব ভালো ভালো গিফট দিয়েছে। অনিকেতের নাম শুনে সার্থক জ্বলে ওঠে। আসলে অনিকেত ছিল রিনির মেল বেস্ট ফ্রেন্ড। কিছুদিন আগে অনিকেত বিদেশ থেকে দেশে ফিরে আসে, তাই সে প্রায় দিনই এখন রিনির সঙ্গে ঘুরতে বেরোয়। রিমি সার্থকের সঙ্গেও অতবার ঘুরতে বেরোয় না যতবার সে অনিকেতের সঙ্গে ঘুরতে যায়। তাই সার্থকের পক্ষে অনিকেতকে সহ্য করা সম্ভব ছিল না। তা অ্যানিভার্সারিটা তোমার আর আমার, নাকি তোমার আর অনিকেতে, তাই তো বুঝতে পারছি না। আমি তোমার জন্য এখানে হাত পুড়িয়ে রান্না করে মোমবাতি গলিয়ে বসে আছি যে কখন তুমি বাড়ি আসবে, আমরা একসঙ্গে অ্যানিভার্সারি সেলিব্রেট করবো। তা নয়, তুমি ওই অনিকেতের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলে। এ বাবা, তুমি এভাবে বলছো কেন? অনিকেত আমার অ্যানিভার্সারি বলেই তো আজকে আমাকে নিয়ে বেরিয়েছিল। ও এমন জোর করলো যে আমি ওকে না করতে পারলাম না। আসলে ছোটবেলায় আমি আর অনিকেত খুব ঘুরেছি। অনিকেত তো আমার ঘোরার জন্য বেস্ট পার্টনার। তাহলে আমাকে বিয়ে না করে অনিকেতকেই তো বিয়ে করতে পারতে, সারা জীবন ওর সঙ্গে ঘুরে বেড়াতে। তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? আমি যদি আগে তোমার এরকম বেস্ট ফ্রেন্ডের কথা জানতাম, তাহলে তোমার সঙ্গে আমি তারই বিয়ে দিতাম। যত সব আদিক্ষেতা। কাউকে কখনো শুনেছো বাড়িতে হাজবেন্ড বসে থাকবে আর বউ তার বেস্টির সঙ্গে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাবে? আরে বাবা, এরকম কোনো ব্যাপার নয়। সার্থক কোনো কথা শুনতে চায় না। সে রাগ করে ঘরে চলে যায়। রিনি কি করবে বুঝতে পারে না। পরের দিন সকালে রিমির শাশুড়িমা ঘুম থেকে উঠে দেখে সার্থকের রান্না করা খাবার দাবার সমস্ত কিছু টেবিলে একইভাবে রাখা আছে। কি ব্যাপার বৌমা, কালকে তো তোমাদের অ্যানিভার্সারি ছিল। সার্থক দেখলাম তোমার জন্য রান্না বান্না করলো। কই, সব রান্না বান্না তো টেবিলের উপর সেরকম ভাবেই পড়ে আছে। তোমরা কালকে কেউ কিছু খাওনি? না না, আসলে কালকে গল্প করতে করতে আমাদের একদমই খাওয়ার কথা খেয়াল ছিল না। কিন্তু কোনো ব্যাপার নয়, সার্থক এত কষ্ট করে রান্না করেছে, আমরা এই খাবারগুলো ব্রেকফাস্টে খেয়ে নেব। থাক, ওই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দাও। আমার উপর দয়া করে আর খাবারগুলো খেতে হবে না। এমনিতেও তোমাকে খাওয়ার জন্য অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার হাতের খাবার তুমি নাই বা খেলে। এই বলে সার্থক অফিসে চলে যায়। এমন সময় ছেলের কথা শুনে সুচরিতা দেবী ব্যাপারটা খুব ভালো মতোই বুঝতে পারি, কারণ সুচরিতা দেবীও তার বৌমার বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে অবগত ছিল। আচ্ছা, সার্থক যখন পছন্দ করে না, তখন তোমার ওই ছেলে বন্ধুর সঙ্গে মেশার কি দরকার? তুমি একজন বিবাহিত মেয়ে, বিয়ের পরও এরকম পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়ানো কি দরকার তোমার? যদি ঘুরতে যাওয়ার এত ইচ্ছা হয়, তুমি সার্থকের সঙ্গে ঘুরতে যাবে। উফ, আপনারা আমার সঙ্গে এমন ব্যবহার করছেন যেন আমি অনিকেতের সঙ্গে পরকিয়া করে বেড়াচ্ছি। আমি আপনাদের আগেও বারবার বলেছি, অনিকেতের ইন্ডিয়াতে কেউ নেই। ওর বাবা মা অনেকদিন আগে মারা গেছে। অনিকেতের বন্ধু বলতে শুধুমাত্র আমিই আছি, তাই ও সমস্ত প্রয়োজনে আমাকেই ডাকে। বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো কি এতটাই অপরাধের কাজ? দেখো, অত শত আমি জানতে চাই না, তবে পরের উপকার এমন ভাবেই করবে যাতে নিজের ক্ষতি না হয়। বন্ধুর উপকার করতে গিয়ে আবার নিজের সংসারটাই ভেঙে বসো না। এই বলে সুচরিতা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবেই বিকাল হয়ে আসে। বিকালে অনিকেত আবার রিনিকে ফোন করে বলে, শোন না, আজকে বিকেলে তুই ফাঁকা আছিস? আমি না ব্লুস্টোন হোটেলে আমাদের জন্য একটা টেবিল বুক করে রেখেছি। প্লিজ না বলিস না। তুই তো খুব ভালো করেই জানিস আমার এখানে তুই ছাড়ার কোনো বন্ধুই নেই। অনিকেতের কথা শুনে রিনি না করতে পারে না। সে তখনই সেজে গুজে অনিকেতের সঙ্গে ডিনার করতে বেরিয়ে পড়ে। কিন্তু কয়েকটা টেবিল পরেই সার্থক তার অফিস কলিগদের সঙ্গে ডিনার করতে বসে। এমন সময় সার্থকের এক কলিগ রিনিকে দেখতে পায়।
এই সার্থক, ওটা বৌদি না রে? বাবা, পাশের ওই ছেলেটাকে আবার বৌদির পাতে খাবার তুলে দিচ্ছে তো, ওয়াইনও ঢেলে দিচ্ছে, সেই ব্যাপার তো। তাই ছেলেটাকে তুই জানিস নাকি? কি রে, বৌদি আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে না তো? ঋষভের কথা শুনে সার্থকের ভীষণ খারাপ লাগে, কিন্তু সার্থক যেহেতু রিনিকে খুব ভালোবাসে তাই সে কখনোই রিনিকে কারোর কাছে ছোট করতে চায় না। আরে না না, এই ছেলেটা তোদের বৌদির বেস্ট ফ্রেন্ড। শুনেছি এই ছেলেটা নাকি রিনি ছাড়ার কোনো বন্ধু নেই, তাই রিনির সঙ্গেই বেশি ঘুরে বেড়াই। বৌদি তো প্রায় দিনই ছেলেটার সঙ্গে সেলফি ছাড়ে। এতদিন মানুষ লুকিয়ে পরকিয়া করতো, আর তোর বউ তো দেখছি সবার সামনেই পরকিয়া করছে রে। আমার বউ বিয়ের পর এরকম মেল বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়ালে কবেই ডিভোর্স দিয়ে দিতাম। আর তাছাড়া এই তো কালকে রাতেই দেখলাম বৌদি আর ওই ছেলেটা 11টার সময় সিনেমা হল থেকে বেরোচ্ছে। বেস্ট ফ্রেন্ড বলে আর কত ঢপ দিবি বলতো? এমন কথা শুনে সার্থক খুব রেগে যায়। অন্যদিকে রিনি তখনও পর্যন্ত অনিকেতের সঙ্গে গল্প করতেই ব্যস্ত থাকে। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। দিনের পর দিন রিনি এবং অনিকেতের বন্ধুত্ব আরো বেশি যেন বাড়তেই থাকে। রিনি কাউকে কিছু না বলে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তাই সুচরিতা দেবীও রিনিকে সবসময় কথা শোনায়। একদিন যখন সুচরিতা দেবী বাজারে যাবে বলে বাড়ি থেকে বেরোয়, তখন তাদের প্রতিবেশী মালা দেবী বলে, কে গো সার্থকের মা, তোমার বৌমা তো দেখি এক ঢিলে দুই পাখি মেরে ফেললো। বলি তোমরা কি চোখে কানা, দেখতে পাও না কিছু? দিন নেই রাত নেই ওই জোয়ান পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তোমরা কিছু বলতে পারো না? প্রতিবেশীর মুখে এমন কথা শুনে সুচরিতা দেবীর লজ্জায় মাথা নত হয়ে যায়। তবে সুচরিতা দেবীও কিছুতেই বাইরে কারোর সামনে বৌমার নাম খারাপ করতে চায় না। আরে না না, ওটা তো আমার বৌমার বন্ধু, তোমরা ভুল ভাবছো। আমার বৌমা ওরকম মেয়েই নয়। থাক, আমাদের আর বোঝাতে হবে না। এরপর যদি তোমার বৌমা ওই ছেলেটার সঙ্গে ভেগে যাবে, সেই দিন নিজেকে বুঝিও যে ওটা তোমার বৌমার বন্ধু ছিল। যাই হোক, তোমরা যা বুঝবে করবে। পরের বৌমা পরমানন্দ, যত উচ্ছনে যায় ততই আনন্দ, আমাদের আবার কি? প্রতিবেশীর কথা শুনে সুচরিতা দেবী অত্যন্ত রেগে যায়, আর কোনো কথা না বলে সোজা বাজারে চলে যায়। অন্যদিকে সার্থক ঘুম থেকে উঠে দেখে রিনি ফোনে অনিকেতের সঙ্গে বসে বসে গল্প করছে, যা দেখে সার্থক অনেক বেশি রেগে যায়। আজকে তাহলে বেরোচ্ছিস তো? আমি অফিস শেষে একেবারে তোকে পিক আপ করে নেবো, কেমন? তোকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো, যেখানে যাওয়ার কথা তুই কোনোদিন এক্সপেক্টই করিসনি। হ্যাঁ নিশ্চয়ই, সে আবার বলতে। দাঁড়া, আমি এখনই রেডি হয়ে নি, না হলে লেট হয়ে যাবে। তুই আবার বলছিস স্পেশাল জায়গায় নিয়ে যাবি? শোনো, তোমার কোথাও যাওয়া হবে না। তুমি যদি আজকে অনিকেতের সঙ্গে যাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। বাড়িতে বর থাকার পরেও পরপুরুষের সাথে বেরোতে তোমার লজ্জা করে না? তোমার কাছে আমি আগে নাকি অনিকেত আগে? সার্থক, তুমি এভাবে বলছো কেন? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি তো সব জানো। আমি অনিকেতকে শুধু বন্ধুর চোখেই দেখি। তুমি আমাকে এত ভুল বোঝো কেন? আমার সত্যি অনিকেতের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই। তুমি যদি আমাকে সামান্যটুকু বিশ্বাস না করো তাহলে কি করে চলবে বলো? তুমি আমাকে বিশ্বাস করার জায়গাটা দিচ্ছ কোথায়? এতদিন না হয় আমি বলতাম, মা বলতো, কালকে আমার সমস্ত অফিস কলিগদের সামনে তুমি আমার মাথা হেড করে দিয়েছো। আমার কলিগরা সবাই আমাকে বলছে তোমাকে ডিভোর্স দিতে। আমি তোমাকে ভালোবাসি তাই ডিভোর্স দিতে পারছি না, কিন্তু তুমি যদি এর পরেও না শোধরাও আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবো, বুঝেছো? এই বলে সার্থক চলে যায়। রিনি সার্থকের কথা শুনে খুব খারাপ লাগে, তাই রিনি আজকে কিছুতেই অনিকেতের সঙ্গে বেড়াতে যাওয়ার সাহস পায় না। তবে কিছুক্ষণ বাদে রিনির কাছে একটা ফোন আসে, তাই রিনি কোনো রকমে জামা কাপড় পরে তৈরি হতে শুরু করে, যা দেখে সার্থক বলে, রিনি, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছো না। তুমি যদি আজকে বাইরে বের হও তাহলে কিন্তু। সার্থক যখন চাইছে না তখন তুমি কেন তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে চাইছো? বৌমা, আমি তোমাকে আবারও বলছি, তুমি কোথাও যাবে না। রিনি তার স্বামী কিংবা শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না। সে কোনো রকমে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। সার্থক ভাবতেও পারেনি রিনি এভাবে তার কথা অমান্য করতে পারে। আমি জানতাম রিনি মনে মনে অনিকেতকেই ভালোবাসে, তাই তো আমার কোনো কথার গুরুত্ব দিল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজেই রিনিকে ডিভোর্স দিয়ে দেবো, যাতে রিনি নিজেই অনিকেতকে বিয়ে করতে পারে। এই ভেবে সার্থক খুব কান্নাকাটি করে, কারণ সে রিনিকে সত্যিই খুব ভালোবাসে। কিন্তু সুচরিতা দেবী তার ছেলেকে কষ্ট পেতে দেখে আর থাকতে পারে না। তুই একটা কাজ কর বাবা, অন্য কোনো মেয়েকে বিয়ে কর। এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবি না তুই। ঘরে স্বামী থাকতে বারবার পরপুরুষের সঙ্গে বেরিয়ে গেলে কি সংসার টেকে? না না, বৌমাকে অনেক বারণ করা হয়েছে, ওই মেয়ে কিছুতেই শুধরাবে না। মায়ের কথা শুনে সার্থকও ঠিক করে ফেলে সে এবার রিনিকে ডিভোর্স দিয়েই দেবে। তাই রিনি সেদিন বাড়িতে ফিরলে সুচরিতা দেবী রিনির ব্যাগপত্র রিনির হাতে দিয়ে বলে,
এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এক কাজ করো, তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এবার সারা দিন ঘুরে বেড়াও। আমার ছেলের সঙ্গে তোমাকে আর ঘর করতে হবে না। এসব আপনি কি বলছেন? আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। আমি সার্থকের সঙ্গে সংসার করতে চাই। আপনি দয়া করে আমার সঙ্গে এরকম ব্যবহার করবেন না। আপনারা আমাকে ভুল বুঝছেন। রিনি অনেক কাকুতি মিনতি করলেও সুচরিতা দেবী কিংবা সার্থক কেউই তার কথা শুনতে চায় না। এমন সময় কেউ যেন দরজায় নক করে ওঠে। সুচরিতা দেবী দরজা খুললে অনিকেত এবং তার আরেকজন বন্ধু বাড়ির মধ্যে ঢুকে আসে। খুব ভালো মতোই বুঝতে পারছি রিনি আমার সঙ্গে বের হয় বলে আপনাদের অনেক অসুবিধা হচ্ছে। অবশ্য হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আজকে আমি আপনাদের সত্যি কথা বলতে এসেছি। আসলে আগের দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাধ্য হয়ে আমি রিনিকে ডেকেছিলাম। আমি সায়ন, অনিকেতের বয়ফ্রেন্ড। আমরা কিছুদিন বাদেই বিয়ে করছি, তাই আপনারা শুধু শুধু রিনিকে দোষ দেবেন না। রিনি আমাদের জন্য অনেক করেছে। হ্যাঁ, আপনারা তো খুব ভালোভাবেই জানেন আমার পরিবারে কেউ নেই। বন্ধু বলতে আমার একমাত্র রিনিই আছে। বিয়ের সমস্ত জোগাড়জাটি আমি একা করে উঠতে পারছিলাম না, তাই রিনি আমাকে সমস্ত কিছুতেই সাহায্য করতো। আগামী সপ্তাহে আমাদের বিয়ে, আপনাদেরও নেমন্তন্ন থাকলো, কেমন? অনিকেত এবং সায়নের মুখে এমন কথা শুনি সুচরিতা দেবী এবং সার্থক ভীষণই অবাক হয়, কারণ তারা স্বপ্নেও ভাবেনি এরকম কিছু একটা হতে পারে। বাবা, এসব আগে জানালেই তো ভালো হতো, তাহলে আমরাও আমাদের বৌমাকে ভুল ভাবতাম না। তুমি আমাদের ক্ষমা করে দাও বৌমা, আমরা তোমাকে শুধু শুধু ভুল ভেবেছি। আমি নিজেও বুঝতে পারিনি আপনারা আমাকে এভাবে সন্দেহ করবেন। তবে আমারও ভুল আছে। আমি এবার সংসারে মন দেব, সার্থকের কথা শুনবো। আমি আর যখন তখন আমার বন্ধু কিংবা কারোর সঙ্গে বাইরে বেরিয়ে যাব না। দেখতে দেখতে আগামী সপ্তাহে ধুমধাম করে অনিকেতের সঙ্গে সায়নীর বিয়ে হয়ে যায়, যা দেখে সার্থক খুবই খুশি হয়। কারণ অনিকেতের বিয়ে হয়ে যাওয়ার পর রিনি আর বারবার অনিকেতের সঙ্গে ঘুরতে যেতে পারে না। কমলা এবং তার স্বামী মোহন প্রসাদ তাদের 5 মেয়ে রুম্পা, টিয়া, তানিয়া, রিয়া এবং পিঙ্কির সঙ্গে বাস করত। 5 মেয়ের মধ্যে রুম্পা, টিয়া এবং তানিয়ার পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছিল। বাকি দুজন রিয়া এবং পিঙ্কি এখনো কলেজে পড়ে। তাদের 5 বোন বেশিরভাগ সময় মিলেমিশে থাকতো, আবার মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়াও হতো। কমলার 5 মেয়ে এখন বড় হয়ে যাওয়ায় সে মাঝে মধ্যেই তার আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক দিন করে ঘুরতে যেত। বাড়ির কাজকর্ম 5 মেয়েরা মিলেই করে নিত। এমনই একদিন কমলা তার দিদির বাড়িতে 15 দিন থাকার পর বাড়ি ফিরে আসে। বাড়ি এসে তার 5 মেয়ের অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। তার ছোট মেয়ে পিঙ্কি বড় মেয়ে রুম্পার হাতে মেহেন্দি পরাচ্ছিল। দ্বিতীয় মেয়ে টিয়া তার চুলে মেহেন্দি লাগিয়ে পাখার নিচে বসেছিল। তৃতীয় মেয়ে তানিয়া তার পায়ের গোড়ালিতে মেহেন্দি লেপে বসেছিল। চতুর্থ মেয়ে রিয়া 2 হাত ভর্তি করে মেহেন্দি লাগিয়ে নিচের রুমের দিকে যাচ্ছিল। 5 মেয়েকে মেহেন্দি নিয়ে ব্যস্ত থাকতে দেখে কমলা দেবী বলে, এই, এখানে কি হচ্ছে? হ্যাঁ, তোরা কার বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য মেহেন্দি পড়েছিস? মা, তুমি এসে গেছো? না, আমি আসিনি। আমি তো এখনো ভিড় বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা খাচ্ছি। চোখে দেখতে পাচ্ছিস না আমি এসে পড়েছি? কিন্তু আমি নিজের বাড়িতে এসেছি নাকি মেহেন্দি বাজারে এসেছি সেটাই তো বুঝতে পারছি না রে। তোদের কি হয়েছে কি? হ্যাঁ মা, তুমি তো জানোই আমার মেহেন্দি পড়তে কত ভালো লাগে, তাই আমি দিদির হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আর আমি মেহেন্দি পড়ছি কারণ আমার মেহেন্দি পড়তে ভালো লাগে। আর আমি আমার হেয়ার কালারটা চেঞ্জ করব বলে মাথায় মেহেন্দি লাগিয়েছি। আর তুই পায়ে মেহেন্দি লাগিয়েছিস কেন আবার? পায়ে নয় মা, পায়ের গোড়ালিতে। আমার পায়ের গোড়ালি খুব ফেটে গেছে, মেহেন্দি লাগিয়ে পায়ে ঠান্ডা অনুভব করছি, খুব ভালো লাগছে। গোড়ালি তো শীতকালে ফাটে, এখন তো গরমকাল। গরমকালে গোড়ালি ফাটছে, আর কত কি দেখবো। কি করব বলো, পা দুটো শক্ত হয়েছিল, ইটের মতো শক্ত। মেহেন্দি লাগাতে নরম নরম লাগছে। হ্যাঁ, তোদের রঙ্গ তামাশা দেখে আমি মরে যাব এবার। আর এই যে মহারানী রিয়া, তুই কোন আনন্দে 2 হাত ভর্তি করে মেহেন্দি পরে বসে আছিস? কোনো কাজ ছিল না মা, খুব বিরক্ত হচ্ছিলাম, তাই ভাবলাম মেহেন্দি পরি। টাইম পাস হয়ে গেল, এবার যাচ্ছি মেহেন্দি ধুয়ে ফেলতে। না গো মা, রিয়া দিদি মিথ্যা কথা বলছে। টাইম পাস করার জন্য নয়, বাড়ির কাজগুলো যাতে করতে না হয় সেই জন্য রিয়া দিদি আগে থেকে আজকে মেহেন্দি পরে বসে আছে। কারণ আমরা সবাই ব্যস্ত ছিলাম, বাড়ির কাজ তো রিয়া দিদিকেই করতে হতো, তাই না? এই তুই চুপ কর, ছোট আছিস, ছোটর মতো থাক। আরে বাবা থাম তোরে, এবার মেহেন্দির বাজার বন্ধ কর। অত দূর থেকে এলাম, 1 গ্লাস জল দিবি নাকি দিবি না? আমি দিচ্ছি মা, এখানে সবাই হাতে পায়ে মেহেন্দি লাগিয়ে বসে আছে, শুধু আমাকে ছাড়া।
কারণ আমি মেহেন্দি পড়তে না পড়াতে ভালোবাসি। এখনই তোমার জন্য জল আনছি। পিঙ্কি তার মাকে ঠান্ডা জল এনে খেতে দেয়। ঠান্ডা জল খেয়ে তার মায়ের মাথা একটু ঠান্ডা হয়, কিন্তু তারপরে সে জানতে পারে যে তার 5 মেয়ে মেহেন্দি পড়তে ব্যস্ত থাকায় তাদের বাবা না খেয়ে অফিসে চলে গেছে। কমলা দেবী আবারও 5 মেয়েকে বকতে শুরু করে। সবাই এক এক করে ভয়ে নিজের নিজের ঘরে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। টিয়া তার মায়ের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে আসছিল। তখনই তাদের বাড়িতে রাখা একটি টেবিলের সঙ্গে তার ধাক্কা লাগে এবং সে তার মায়ের পাশে সোফার উপর গিয়ে পড়ে। ওরে বাবারে, সরি মা, সরি, টেবিলে ধাক্কা লেগে গেছে, বুঝতে পারিনি। তোমার তো লাগেনি এমনিও। টিয়া তার মাথায় মেহেন্দি লাগিয়ে রেখেছিল। সে তার মায়ের পাশে পড়ে যাওয়ায় তার মাথার মেহেন্দি কমলা দেবীর শাড়িতে লেগে যায়। তাই দেখে কমলা দেবী ভীষণ রেগে গিয়ে বলে, না, আমার লাগেনি, কিন্তু আমার শাড়িটার কি অবস্থা হলো? তোর মাথায় এসব কি? মাথায় গোবর লাগিয়ে রেখেছিস কেন আবার? আরে মা, এটা গোবর নয়, এটা মেহেন্দি গো, মেহেন্দি। হ্যাঁ হ্যাঁ জানি আমি, তুই তো কদিন আগে মেহেন্দি লাগিয়েছিলি, আবার আজকে কি জন্য দিলি? আরে মা, সেদিন আমি ব্রাউন কালার করেছিলাম, আজকে রেড কালার করেছি। ব্রাউন কালারটা আমার মুখে স্যুট করছিল না, তাই জন্য। দূর তোর ব্রাউন কালার, রেড কালার, এখন আমার শাড়িটা তো বেকার হয়ে গেল। এত দামি শাড়ি আজকে প্রথমবার পরেছি, একটু পরেই আমি বাড়ি থেকে বেরোতাম, দিলি তো 12টা বাজিয়ে। কমলা দেবীর পাশে বসে রিয়া তার হাতে মেহেন্দি পড়ছিল। সে কোনো কথা না বলে চুপ করে বসেছিল। এ কি, আমার শাড়িতে এখানেও মেহেন্দি লাগলো কি করে? এটা তো ছিল না। এই রিয়া, আমার শাড়িতে এদিকে মেহেন্দি কি করে লাগলো? তুই এখানে বসে মেহেন্দি পড়ছিলি না? তোর কাজ এটা, তাই তো? কি রে, বলছিস না কেন? সরি মা, আমি মেহেন্দি পড়তে গিয়ে একটুখানি মেহেন্দি খারাপ হয়ে গিয়েছিল, এখানে কিছু পাইনি বলে তোমার শাড়িতে মুছে নিলাম, এখনই মুছলাম। টিয়া দিদি তো এমনিও তোমার শাড়িতে মেহেন্দি লাগিয়ে দিয়েছিল। আরে তোরা আমাকে কি পেয়েছিসটা কি বলতো? আমার শাড়িটা কি তোদের কাছে পুরানো ন্যাকড়া মনে হচ্ছে? যে ইচ্ছা সে শুধু মেহেন্দি মুছেই দিচ্ছে। কমলা দেবীর শাড়িতে মেহেন্দি লাগিয়ে দেওয়ার জন্য সে যখন তার 2 মেয়েকে বকাবকি করছিল, ঠিক তখনই তার ছোট মেয়ে পিঙ্কি সেখানে আসে। ও মামা, আমার মাথায় একটা ভালো মেহেন্দির ডিজাইনের কল্পনা এসেছে, এসো তোমার হাতে লাগিয়ে দিই। চুপ কর, বেরো সবাই এখান থেকে। সারাদিন শুধু মেহেন্দি আর মেহেন্দি। মেহেন্দি লাগিয়ে আমার ধারে কাছেও আসবি না কেউ, বলে দিলাম। তোদের জ্বালায় আমি বাড়িতে থাকতেই পারছি না আর। লোকের বাড়িতে থাকলেই আমি বরং ভালো থাকি। কমলা দেবী তার মেয়েদেরকে বকাবকি করা শুরু করলে সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন তাদের বাড়িতে কমলা দেবীর বোনের ছেলে সৌরভ ঘুরতে এসেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে সৌরভ দেখে যে পিঙ্কি তার বড় দিদি রুম্পার হাতের মাসলসে একটা ট্যাটু এঁকে দিচ্ছে। তাই দেখে সৌরভ বলে, আরে আরে, এসব কি হচ্ছে সকাল সকাল? তুই মেহেন্দি হাতে না লাগিয়ে কোথায় লাগাচ্ছিস? সৌরভ দাদা, আমি মেহেন্দি দিয়ে দিদির মাসলসে একটা ট্যাটু বানিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, তাই না? তুমি ট্যাটু করবে? মেহেন্দি দিয়ে কেউ ট্যাটু করে নাকি? প্রথমবার দেখছি তো। না না, ওসব করার আমার কোনো প্রয়োজন নেই, তোরাই কর। তোদের 5 বোনের তো দেখছি মেহেন্দি পড়া আর পড়ানো ছাড়া কোনোই কাজ নেই। সৌরভ দাদা, আমি একবারও ব্রাইডাল মেহেন্দি ট্রাই করিনি জানো। আজকে আমার ব্রাইডাল মেহেন্দি পরানোর খুব ইচ্ছা করছে। এসো না, তোমার হাতে ব্রাইডাল মেহেন্দি লাগিয়ে দেখি কেমন লাগে। আরে না না, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি এখানে শান্তিতে কদিন থাকতে এসেছি, থাকতে দে না তোরা। ছেলেরা মেহেন্দি পরে না, এই সমস্ত মেয়েদের জিনিস, বুঝলি? আরে মেয়েরা না, এখন ছেলেরাও মেহেন্দি পরে, কিচ্ছু হবে না। তুমি এসো, এখানে বসো বসো। এই না না, একদম না, ছাড় ছাড়, আমার হাত ছাড়। আমি বাড়ি যাব, আর আমি এক মুহূর্ত থাকবো না এখানে। বাড়ি তো যাবেই, কিন্তু মেহেন্দি লাগানোর পর। এই সবাই কোথায় আছিস, শিগগিরই আয়। রুম্পার কথা শুনে তার বাকি 3 বোনও সেখানে চলে আসে। তারা 5 বোন মিলে জোর করে সৌরভকে ধরে তার 2 হাতে মেহেন্দি ভর্তি ভর্তি করে লাগিয়ে দেয়। ওয়াও, সৌরভ দাদার হাতে ব্রাইডাল মেহেন্দি কত ভালো লাগছে, তাই না বল? আমার এখানে আসাটাই ভুল হয়ে গেছে। এটা একটা মেহেন্দি বাড়ি, আমাকে ছেলে থেকে মেয়ে সাজিয়ে দিল। আমি এবার আমার লাল লাল মেহেন্দি লাগানো হাত নিয়ে বাইরে কিভাবে যাব? আমি আর বাড়িতেই বা যাবো কিভাবে? মাসি, ও মাসি, কোথায় তুমি? দেখো না তোমার মেহেন্দি পাগল মেয়েরা কি করেছে আমার সাথে। কি অবস্থা? এই, তোরা কি কোনোদিনও শোধরাবি না? দাঁড়া, আজকে আমি সব কটাকে মজা দেখাবো। আয়, আজকে আমি তোদের সবার মুখেই মেহেন্দি লাগিয়ে দেবো। আয় আয়, সারা জায়গায় শুধু মেহেন্দি আর মেহেন্দি। মাসি, এদের মেহেন্দি পরার তো খুব শখ, তুমি এদের মেহেন্দি লাগিয়ে হাত লাল করে বিদায় করে দাও। এদের 5 জনেরই বিয়ে দিয়ে দাও।
হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এবার তাই করতে হবে। দাঁড়া, তোদের বাবাকে বলছি আজকেই আমি ভালো ছেলে দেখতে, তোদের সব কটাকে আমি একসাথে বিদায় করব। কমলা দেবী এই বলে সেখান থেকে চলে যায়। 5 বোনই তাদের বিয়ের কথা শুনে খুবই খুশি হয়েছিল। এই এই, আমি আমার বিয়েতে কোন ডিজাইনের মেহেন্দি পরবো বলতো? দাঁড়া, আমি নেটে সার্চ করে দেখি, আগে থেকে ঠিক করে রাখতে হবে। দূর, আমি থাকতে তোরা আবার মেহেন্দির ডিজাইন নিয়ে চিন্তা করছিস? আমি তোদের সবার হাতে মেহেন্দি লাগিয়ে দেব। এই চল, আমার বিয়েতে আমি তোর কাছ থেকে মেহেন্দি পরবো? তুই পাগল নাকি? আমি তো একটা ভালো মেহেন্দি আর্টিস্টের কাছে মেহেন্দি পরবো। হ্যাঁ হ্যাঁ, আমরাও তাই, মেহেন্দি আর্টিস্টের কাছে মেহেন্দি পরবো, তোর কাছে পরবো না। তুই ভালো মেহেন্দি পরাতে পারিস না। ও, এতদিন ধরে আমার কাছে সবাই মেহেন্দি পরে এসেছিস, আর বিয়ের সময় আমি ভালো পারবো না, তাই তো? ঠিক আছে, যা, আমিও দেখবো তোদের কোন মেকআপ আর্টিস্ট মেহেন্দি পরাতে আসে, আর সে কেমন মেহেন্দি পরায়। বিয়েতে মেহেন্দি পরা নিয়ে 5 বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কমলা দেবী তার 5 মেয়ের এক এক করে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে শুরু করে। প্রায় সবার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তাদের বাবা মা বিয়ে জোগাড় বন্দোবস্ত করতে শুরু করে দেয়। ওদিকে 5 মেয়েও তাদের বিয়ের শপিং করতে ব্যস্ত হয়ে পড়ে। সবার আগে তারা তাদের পছন্দের মেহেন্দি কিনে রেখে দিয়েছিল। এরই মধ্যে একদিন পিঙ্কি সবাইকে বলে, বাবা মা, আমি আমাদের শহরের সবচেয়ে বড় পার্লারে মেহেন্দি আর্টিস্টের জব পেয়েছি। আজকেই ওরা ফোন করেছে আমাকে। কি, সত্যি বলছিস? এটা তো খুবই ভালো কথা। কোন রকম কোর্স না করেই তুই মেহেন্দি আর্টিস্ট হয়ে গেলি কিভাবে? কোর্সের দরকার নেই মা, ট্যালেন্টের দরকার, ট্যালেন্টেড। পিঙ্কির কথা শুনে তার বাকি 4 দিদি আকাশ থেকে পড়ে। দেখ তোরা দেখ, তোদের ছোট বোনকে দেখে কিছু শেখ। এ তোদের সবার থেকে ছোট, কিন্তু কত বড় কাজ করে দেখিয়েছে। তোরা সারা জীবন মেহেন্দি পরেই কাটিয়ে দিলি, আর আমার ছোট মেয়ে মেহেন্দি পরিয়ে পরিয়ে আজকে মেহেন্দি আর্টিস্ট হয়ে গেছে। এই এই পিঙ্কি, শোন না, আমার বোন, তুই না আমার ছোট বোন হোস, আমি না তোর বড় দিদি? আমাকে বিয়ের দিন মেহেন্দি পরিয়ে দিবি তো, বল না? এই, আমাকেও পরিয়ে দিবি তো রে, বল না রে বুনু। তোরা সবাই থাম এবার, আর বুনু মুনু করতে হবে না। কেন, সেদিন তো খুব বলছিলি আমি মেহেন্দি ভালো পরাতে পারি না, এখন কেন বলছিস? আমি কাউকে মেহেন্দি পরাবো না। পিঙ্কি এমন বললে তার 4 দিদিরই মন খুব খারাপ হয়ে যায়। এই দেখে পিঙ্কি বলে, এই তোরা মন খারাপ করছিস কেন? আমি তো মজা করছিলাম তোদের সঙ্গে। আমি তোদের সবার হাতে মেহেন্দি পরিয়ে দেব। তোদের সবাইকে আমি খুব ভালোবাসি। আমাদের বিয়ে হয়ে গেলে তোদের হাতে সব সময় মেহেন্দি লাগানোর সুযোগও পাবো না। পিঙ্কির কথা শুনে সবাই খুব খুশি হয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। বিয়ের আগের দিন পিঙ্কি তার 4 দিদির হাতে মেহেন্দি লাগিয়ে দেয়। তারপর সে নিজের হাতেও মেহেন্দি পরে। এভাবেই 5 বোনের একসঙ্গে বিয়ে হয়ে যায়। 5 বোন বিয়ের পর নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাদের মেহেন্দি নিয়ে পাগলামিও অনেকটাই কমে আসে।